Damn. আচ্ছা, এখন আমরা একটু ম্যাথের দিকে আগাই। ম্যাথে আসলে আমরা একটা প্রবলেম দেখি, সেই ম্যাথের প্রবলেমগুলো একটু দেখি। যে প্রবলেম 1, এটা ইউজিং মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড অ্যানালাইজ দ্য বিম শোন ইন ফিগার বিলো, ড্র দ্য শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আমরা আজকে শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা দেখবো না। এই ভিডিওটার মধ্যে আমরা শুধু আমাদের এই মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটা ডিস্ট্রিবিউট করে দিব আর কি। তো আমরা শুরুতেই যে বিষয়টা মানে খেয়াল করব সেটা আসলে একটু লোডিং স্ট্রাকচারটা আমাদেরকে দেখতে হবে। সেটা হলো এই যে আমাদের এ থেকে বি, এখানে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। এখন শুধু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলেই হবে না, আমাদেরকে দেখতে হবে আসলে সেটা কত দূর পর্যন্ত আছে। পুরোটা জুড়ে আছে, সেক্ষেত্রে আমাদের একটু খুশি হওয়ার বিষয় আছে। আমাদের একটা সূত্র আছে, ওই যে 11 WL² ডিভাইড বাই 192, আর হলো 5 WL² বাই 192। এটা আমাদের খুশি হওয়ার বিষয় নাকি? না, এখানে কিন্তু আমি এটা ভুল করছি। 11 না, এখানে আসলে এই ফিক্সড মোমেন্টগুলো বের করার জন্য এটা মানে সূত্রগুলো মাথায় রাখাটা খুবই জরুরি। আমাদের এই যে এখানের মধ্যে WL² বাই 12 হবে। হ্যাঁ, এই যে এইটুকুর ফিক্সড এন্ডের জন্য, এই যে এ বি এইটুকুর ফিক্সড এন্ডের জন্য আমাদের WL² বাই 12। সেটা দুই ক্ষেত্রেই প্রযোজ্য, এই বামে ডানে দুই ক্ষেত্রেই। আমরা দুই ক্ষেত্রেই তো মোমেন্ট বের করি। আমরা সামনে যখন আগাবো তখন আসলে আমরা বের করবো আর কি। তো যাই হোক, আমরা একটু ম্যাথের মধ্যে আগাই। এরপর আমাদের এই যে বিসি সেকশনের জন্য আমাদের একটা লোড আছে, সেটা হলো পয়েন্ট লোড। পয়েন্ট লোডটা আবার কাজ করতেছে এখান থেকে হাফ ডিস্টেন্স, এখান থেকে হাফ ডিস্টেন্স, মানে 8 আর 8, টোটাল যদি 16 হয়, হাফের মধ্যে কাজ করতেছে। এটা আমাদের একটা খুশি হওয়ার মতো বিষয়। তো এখন আমরা যেটা কাজ করি, বা সাদ্দাম ভাই ফরাদ ভাইয়ের নোটে যেটা বের করছে, সেটা হলো এখানে আসলে আমরা যেরকম পড়ছিলাম মানে স্টিফনেস কে ইকুয়াল টু 3EI বাই এল। হ্যাঁ, আর কে ইকুয়াল টু 4EI বাই এল। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের এই যে 3EI বাই এল, 4EI বাই এল, এগুলো যখন আমরা বের করি না, তখন আসলে আমাদের এখানে একটা পয়েন্ট ভ্যালু চলে আসে। ধরুন ধরি আমাদের সেটা হলো 0.63, ধরে নিলাম আর কি আমি এরকম ভাবে, 0.34 এরকম ভ্যালুটা চলে আসে। এই ভ্যালুগুলো নিয়ে আসলে আলটিমেট ক্যালকুলেশনটা করাটা একটু কঠিন হয়ে যায়। মানে কঠিন হয় না, মানে একটু হজবরল টাইপের লাগে শুরুতেই। তো এটা যেন না হয়, সেটা আসলে আমরা এই জন্য করি কি, বা আমাদের আইডিয়াটা এরকম ভাবে, আমরা আসলে এই এল দিয়ে গুণ দিয়ে দিই। একটা এদিক দিয়ে একটা এল দিয়ে গুণ দিয়ে দিই, এখানে একটা এল দিয়ে গুণ দিয়ে দিই। তো এল দিয়ে গুণ দিয়ে দিলে হয় থাকে কি, আমাদের এখানে যদি আমি যদি এটা নিচেরটা একটু মিশাই দিই, এল দিয়ে গুণ দেওয়ার ফলে যেটা হয় যে আমাদের আসলে এখানে এই আমার এই যে এল দিয়ে গুণ দেওয়ার ফলে যেটা হয়, আমাদের 0.63 এটা একটু কেটে দিই। তো এই যে এল দিয়ে গুণ দেওয়ার ফলে যেটা হয়, এই যে এ এল কেটে যায়, সেটা 3EI থাকে। হ্যাঁ, আর আমাদের লাকিলি এই যে এই ভ্যালুগুলো না, আমাদের শুরুতেই ইনিশিয়ালি কে বের করতে বসানো লাগে না। আই এর ভ্যালু চেঞ্জ হয়, আই আসলে চেঞ্জ হইতে পারে, কিন্তু এই যে ই এর ভ্যালুটা আমরা চেঞ্জ করি না আসলে নর্মালি। তো এখানে দেখি যদি আমার এই আই এর ভ্যালুটা 1 হয় আর ই এর ভ্যালুটা 1 হয়, 1 না, ই এর একটা আলাদা ভ্যালু দেওয়া থাকে, তো আমরা ইনিশিয়াল গেসটা ধরে নিচ্ছি ই এর ভ্যালুটা 1, ই ইকুয়াল টু 1 আর আই ইকুয়াল টু 1। তাহলে দেখি তো আমার কে এর ভ্যালুটা কত আসতেছে। কে এর ভ্যালুটা আসতেছে হলো 3, তাই না? কে এর ভ্যালুটা 3 আসলে আমার একটু খুশি খুশি হওয়ার একটা ভাব আছে, যে আসলে আমার মোটামুটি লেন্থ বা কে এর ভ্যালুটা একটা রাউন্ড ফিগার চলে আসতেছে, যেটা আসলে একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হইলে কি হবে, আলটিমেটলি আমরা যখন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করবো, তখন আসলে আমাদের কনফিউশন হওয়ার কোনো শঙ্কা নাই, যে আসলে আমি আসলে কোনটা দিয়ে গুণ দিলাম, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ দিলাম নাকি কে দিয়ে গুণ দিলাম। সেটা আসলে আমরা যখন ম্যাথ করবো তখন আসলে বিষয়টা দেখতে পারবো আর কি। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে আগাই। যেখানে ছিলাম, এই যে আমরা এই কেটা আমরা যেখানে বের করলাম, কে যে 3 বের করলাম, সেই কেটাকে আমরা বলবো রিলেটিভ স্টিফনেস। হ্যাঁ, রিলেটিভ স্টিফনেস, রিলেটিভ স্টিফনেস। এখন রিলেটিভ স্টিফনেস কোথা থেকে পাইলাম, কারণ আমরা এই যে এলটা আসলে গুণ দিয়ে ফেলছি, এই কারণে আসলে আমরা রিলেটিভ স্টিফনেস বের করতেছি আদার দেন স্টিফনেস। তো এই ছিল আমার মোটামুটি আমাদের কে বের করার সূত্রটা। তো ফরাদ ভাইয়ের এখানে যেটা যেটা করছে, সেটা আসলে আমরা একটু ম্যাথটা যখন করব, তখন ভাই যেই ভ্যালুগুলো আছে, এই যে 1.5 আর হলো 1, এই 1 আর 1.5, এই ভ্যালুগুলো ধরেই ম্যাথটা করব। কিন্তু যখন আমরা আসলে
আলটিমেটলি খাতায় করবো আর কি, পরীক্ষার খাতায়, তখন আসলে এইখানে ভ্যালুটা আমরা একটু চেঞ্জ করে করে করবো আর কি। তো আমি সামনে আগাই, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। তো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের ওরকম কোনো মডিফিকেশন দরকার নাই, আমরা এই ম্যাথের ক্ষেত্রে করব, পরে মডিফিকেশন যখন আসবে তখন আমি বলে দেবো আর কি। তো আমরা একটু আগাই। হ্যাঁ, তো আমি একটু আগে যেটা বলছিলাম যে আমাদের এই যে রিলেটিভ স্টিফনেস বের করতে হবে কে এ বি, হ্যাঁ, এ বি আর কে বিসি, বিসির ক্ষেত্রে, ঠিক আছে, রিলেটিভ স্টিফনেস বের করতে হবে কে এ বি আর কে বিসির ক্ষেত্রে। তো আমি যদি একটু দেখাই, আমি একটু এগুলো মিশাই দিই এরকম ভাবে। তো একটু দেখাই, এখানে আসলে কে এ বিটা এরকম হওয়া উচিত ছিল, মানে যেটা আমরা আমি একটু আগে যেটা বললাম বা আমরা একটু দেখে আসছি, সেটা সেই অনুযায়ী আমাদের কে এ বি এর ভ্যালুটা হওয়া উচিত ছিল কে এ ফারেনটা হিঞ্জ, কিন্তু ফারেনটা কন্টিনিউয়াস 4 ইন্টু ইআই, ই ইন্টু আই বাই এল। হ্যাঁ, এই এলটা আমরা কত ধরে নিছি, এই ফার্স্ট যে এল সেটা ধরে নিছি। তো এটা আসলে আমরা এখানে এল দিব 4 ইন্টু ইআইটা ভ্যালু হলো 1, সেটা আসলে আমরা ধরে নিব হলো এরকমভাবে, এই এল কেটে গেছে, আমার এই যে এই ইআই এই ভ্যালুটা হলো 1, আলটিমেটলি আমার থাকতেছে 4, আলটিমেটলি থাকতেছে আমার হলো 4। আমরা আসলে এখানে 1 না, এখানে আসলে আমরা 4 লিখে নেব, 4 লিখে নেব। কারণ কি, কারণ হলো আমাদের এখানে আসলে 4 ইআই বাই এল হওয়ার কথা ছিল, এটা আসলে ওই ক্ষেত্রে উনি যখন করছিল, উনি জানি না কি কারণে করছে, তবে আমাদের যেটা শিখছি সেটা অনুযায়ী আমাদের এখানে 4 হওয়ার কথা। তো এরপরে আমরা যদি একটু পরের ক্ষেত্রে আসি, পরের ক্ষেত্রে দেখি তো আমাদের এখানে আমাদের কে বিসি বের করছে, রাইট, কে বি আর সি। এখন বিসি হওয়ার কারণে আমাদের সি পার্টটা কিন্তু আমার হিঞ্জ, সি পার্টটা হিঞ্জ হওয়ার কারণে আমার এখানে আগের হিঞ্জের সূত্র অনুযায়ী আমাদের এখানে 3 হওয়ার কথা। তো এই যে আমি যদি একটু 3টা বসাই দিই, তো আমরা যেখানে ছিলাম, তো আসলে আমাদের এই যে আমি যে আমরা যতটুকু শিখছি সেই অনুযায়ী আমাদের এখানে একটু স্টিফনেসটা চেঞ্জ হবে। এই স্টিফনেসটা এরকম ভাবে আসবে 4 ই আই বাই এল। তো এটা আসলে আমরা যেহেতু এল দিয়ে গুণ দিচ্ছি এরকম ভাবে 4 ইন্টু 1 আই, কারণ কি আই এর ভ্যালুটা না এখানে 1 দেওয়া আছে, প্রত্যেকটা ভ্যালুর জন্য আই এর জন্য ভ্যালু চেঞ্জ আছে, এখানে আমরা একটু খেয়াল করতে হবে। 4 ইন্টু এই যে 1 আই মানে হলো 1 আই ডিভাইড বাই এল ইন্টু এল। এখানের মধ্যে এলটা আমরা কত ধরে নিছি, এই যে ফার্স্টের যেই ডিস্টেন্সটুকু সেটা আমরা ধরে নিছি, একটা সুইটেবল একটা লেন্থ ধরে নিব, আমরা 12 ধরে নিলাম, গুণন 12 দিলাম, তাহলে আমাদের এই ভ্যালুটা আসতেছে 4। তো আমরা কে এ বি এর স্টিফনেসটা ধরে নিছি আমরা 4, বা চলে আসছে আমাদের 4। আবার কে বিসি এর স্টিফনেসটা আমাদের এখানে আসলে একটু চেঞ্জ হবে, স্টিফনেসটা আমাদের স্টিফনেসটা এরকমভাবে আসবে, সেটা হলো আমাদের 3 ইন্টু 1, 1 না, সরি, এখানে 3 ইন্টু 2 হবে কিন্তু, কারণ এই যে এখানে 2i আছে, তো 2 ইন্টু আই মানে হলো 1, আমি ধরে নিলাম। তো আমি একটু করে দিই, ডিভাইড বাই 12। আচ্ছা, এখানে একটু 12 কি না এটা দেখতে হবে, এল মানে কিন্তু নিজস্ব লেন। হ্যাঁ, আমি যে এই যে এইটুকু 12 দিয়ে ভাগ দিছি, এই যে এটা যে 12 দিয়ে ভাগ দিছি, এটা হলো ওই টোটাল মানে যেই মেম্বারটা আছে সেই মেম্বারটার লেন্থ। তো এই যে বিসি মেম্বারটার লেন্থ কত, বিসি মেম্বারটার লেন্থ কিন্তু 16। হ্যাঁ, আর আমরা আগে যেহেতু 12 দিয়ে গুণ দিছি, আমরা রিলেটিভলি চিন্তা করতেছি বা কম্পারেটিভলি চিন্তা করতেছি, এই কারণে আসলে আমাদের 12 দিতে হবে। তো আমরা যদি এখানে বের করি, তাহলে আমাদের এই যে এখানে একটা আলাদা বিসি ভ্যালু চলে আসবে। হ্যাঁ, আলাদা একটা বিসি ভ্যালু চলে আসবে। তো সেই বিসি ভ্যালুটা বা স্টিফনেস বিসি এর ভ্যালুটা আমাদের এরকম ভাবে আসবে 6 বাই 16 ইন্টু 12, সেটা আসলে 4.5। তো এই ছিল আমাদের স্টিফনেস বের করার সূত্র। তারপরে আমাদের যে বিষয়টা আরেকটা আছে, সেটা হলো আমরা ফিক্সড এন্ড মোমেন্ট বের করা। ফিক্সড এন্ড মোমেন্ট বের করার জন্য আমি শুরুতেই আমার ইন্ট্রোডাকশনের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এপাশে পুরাটা জুড়ে ইউডিএল আছে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আছে, পরেরটাতে পয়েন্ট লোড আছে, দুটা যেহেতু সেগমেন্ট আছে, এই পুরাটার জন্য ইউডিএল আছে এখানে, পরেরটাতে আমাদের পয়েন্ট লোড আছে এই সেগমেন্টে। তো এই সেগমেন্টে পয়েন্ট লোড ইউডিএল থাকার জন্য যে সূত্রটা সেটা হলো ডাব্লিউএল স্কোয়ার বাই 12, ডাব্লিউএল স্কোয়ার বাই 12। আচ্ছা, এখানে আমাদের বসাই দিলাম আমরা ডাব্লিউএল কে এফ এ বি ডাব্লিউএল স্কোয়ার বাই 12। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এফ বি এর সামনে একটা মাইনাস আছে,
মাইনাস আছে কারণ আমরা এই যে বি এ ডিরেকশনটা, এই যে এখানে সরি এ, এইটা বি, হ্যাঁ, এই বি এর ডিরেকশনটাকে আমরা যে বি এ দিকের ফার এন্ডের যেই এটাকে, এটা যেহেতু একটা ক্লোকওয়াইজ মোমেন্ট ধরছি, এই কারণে সামনে একটা মাইনাস চলে আসছে, এই যে সামনে একটা মাইনাস চলে আসছে। ওকে, মাথা থাকবে? তো মাইনাসটা আসলে এই কারণে আসছে যে হলো আমাদের ওই ডিরেকশনটার কারণে মাইনাস চলে আসছে। তো এটা কিন্তু আমাদের খুবই ক্রুশাল একটা মাইনাস আর কি, মানে ক্রুশাল একটা ভ্যালু। একটা ভ্যালু উল্টাপাল্টা হইলে কিন্তু মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের পুরা অঙ্কটাই বৃথা। হ্যাঁ, এটা আসলে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের একটা ড্রব্যাক। আচ্ছা, আমাদের দুই ক্ষেত্রে আমাদের ফিক্সড মোমেন্টগুলো বের করতে হবে। একটা হলো এফ এ বি, এবি ডিরেকশনে ফিক্সড মোমেন্ট, একটা হলো এফ বি এ ডিরেকশনে ফিক্সড মোমেন্ট। এই বি এ ডিরেকশনে ফিক্সড মোমেন্টের আগে একটা মাইনাস থাকবে, কারণ হলো আমাদের সেই ডিরেকশনটাকে আমরা ক্লকওয়াইজ ধরছি, এই কারণে মাইনাস থাকবে। দুই ক্ষেত্রে এই সূত্রটা যেহেতু সেম, ডাব্লিউ এল স্কোয়ার বাই 12, এই জন্য আসলে ডাব্লিউ এল স্কোয়ার বাই 12 লেখা আছে। ডাব্লিউ, সেক্ষেত্রে ডাব্লিউ এর ভ্যালুটা এটা হলো 3 কিপ পার ফিট, ডাব্লিউ এর ভ্যালুটা 3 কিপ পার ফিট। আর এরপরে এল, এল বলতে 12 ডিভাইড বাই 12 স্কোয়ার ডিভাইড বাই 12, তো আলটিমেটলি আসে 36। আর এফ পরেরটা ক্ষেত্রে যদি আমি এটা বি, এটা সি, এফ বিসির ক্ষেত্রে পিএল বাই 8 যদি পয়েন্ট লোড থাকে, সেটা হলো এল বাই 2 ডিস্টেন্সে, সেটা হলো পিএল বাই 8, পিএল বাই 8 ডিস্টেন্সে আমাদের ভ্যালুটা চলে আসতেছে। আবার এখানে একটা খেয়াল করার বিষয় আছে, এখানেও কিন্তু এফ বিসি যেটা সেটা পজিটিভ, আর এফ সিবি সেটা নেগেটিভ, কারণ আমরা এখানে ক্লকওয়াইজ ডিরেকশনে ধরে নিছি। ঠিক আছে, এই যে এখানে আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে ধরে নিছি। তো এই বিষয়টা একটু খেয়াল করার মতো বিষয়। তো এরপরে আমরা যেটা করবো, এটা ছক করে ফেলবো। হ্যাঁ, তো এরপরে আমরা যেটা ছক করে ফেলবো, আমরা একটা ছক করে ফেলবো, সেটা হলো এই যে জয়েন্ট এ, জয়েন্ট বি, জয়েন্ট সি, জয়েন্ট এ, জয়েন্ট বি, জয়েন্ট সি, এখানের মধ্যে আমি আসলে প্রসেসটা দেখাই দিব। আর হলো এই যে আমরা যে স্টিফনেসগুলো বের করছি 4 আর 4.5, এখানে আসলে আমরা ভাইরা যেটা স্টিফনেস বের করছিল 1 আর 1.5, এটা আসলে আমি যদি দেখাই একটু এরকম ভাবে, হ্যাঁ, তো এটাকে আলটিমেটলি আমরা এইখানে এই আমাদের স্টিফনেসটা এটা রাখতে পারি, অসুবিধা নাই আমাদের। এই স্টিফনেসটা আমাদের রাখতে পারি। তো যেহেতু আমাদের 4 আর 4.5 আসে, যেগুলো ম্যাথে চেঞ্জ আছে সেগুলো ম্যাথে আমি বলে দেবো। তো শুরুতে যেটা করতে হয় সেটা হলো আমরা জয়েন্ট ধরে নিব, সেটা হলো এই যে এ জয়েন্টটা, এই যে এখানে আমি একটু দেখাই, কি শুরু হইলো রে ভাই। ধুৎ। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তো আমরা এইখানে আসলে পুরাটা যেখানে যেখানে আমাদের সাপোর্ট আছে সেখানে সেখানে আগাবো। যেখানে যেখানে জয়েন্ট আছে সেখানে সাপোর্ট আছে সেখানে একটা করে জয়েন্ট ধরবো। এই যে এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা জয়েন্ট ধরবো, দ্যাট মিনস জয়েন্ট এ। এখানে একটা সাপোর্ট আছে, জয়েন্ট বি। আর এখানে একটা সাপোর্ট আছে, দ্যাট মিনস জয়েন্ট সি। যেখানে যেখানে সাপোর্ট সেখানে সেখানে জয়েন্ট ধরবো। এই যে আমরা জয়েন্ট বললাম এ, বি আর সি। ঠিক আছে, তো এরপরে আমরা যেটা করব সেটা হলো আমাদের এই যে এ জয়েন্টের থেকে কি কি স্প্যান গেছে। একটা হলো এ জয়েন্টের থেকে শুধু একটা স্প্যানই গেছে, সেক্ষেত্রে এই জন্য আসলে আমরা ডান পাশে স্প্যানটাকে শুধু এ বি বলবো। তো মেম্বার আর কি, মেম্বার বলবো এটাকে, স্প্যান বা মেম্বার যেটাই বলি না কেন। তো এই জন্য আসলে মেম্বারটাকে বলবো একটা এ বি। আবার দেখি বি জয়েন্টে আসি, এই বি জয়েন্টের দিকে আবার দুইটা স্প্যান গেছে, একটা হলো বামের দিকে, একটা হলো ডানের দিকে। এই জন্য আসলে আমরা বি জয়েন্টে দুইটা মেম্বার ধরবো এরকম ভাবে। এই যে বি জয়েন্টে দুইটা মেম্বার ধরবো, একটা হলো বি এ, একটা হলো বিসি। দেখি তো ঠিক আছে কিনা। একটা হলো যে বি এ, আর একটা হলো ডান পাশে আছে বিসি, বি এটা বামে, ডান পাশে হলো বিসি। তারপরে আমরা আরেকটা জয়েন্ট আছে, সেটা হলো সি। সিতে আমার একটা মেম্বারই আছে, কিভাবে বুঝলাম, কারণ বি এ, সি এর শুধু বাম পাশে মেম্বারটা আছে, সেটা হলো সিবি। হ্যাঁ, তো এই যে সেই সিবি মেম্বারটা আমি লিখে ফেললাম। ঠিক আছে, তো এই সিবি মেম্বারটা লিখে ফেলার পরেই আমাদের আসলে এইটুকু পরিমাণ কাজ শেষ। এরপরে আমরা যেটা করব সেটা হলো আমাদের এই যে স্টিফনেসের ভ্যালুগুলো বের করব। আমরা একটু আগে বের করছি স্টিফনেসের ভ্যালু, কে এ বি এর স্টিফনেস হলো 4। হ্যাঁ, কে এ বি এর স্টিফনেস হলো 4, আমি লিখে ফেললাম এখানে 4। আর কে বি এর স্টিফনেসও যা, কে এ বি এর স্টিফনেসও তা, তাই না? আমি কিন্তু দুই ক্ষেত্রেই বের করে ফেলছি, বা আমাদের বের করতে হবে আর কি দুই ক্ষেত্রে। তো এই জন্য আসলে এটা 4 বসাই দিলাম। আর এই যে কে বিসি, কে বিসি এর স্টিফনেস 4.5,
আমি এখানে 4.5 বলে দিলাম, এটাও 4.5 বলে দিলাম। ঠিক আছে, এখন আসবো আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ক্ষেত্রে। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কিন্তু আমি ইন্ট্রোডাকশন ভিডিওতে মানে বলছিলাম, তবে আহামরি বলি নাই। তবে এখানে আসলে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা একটু বলে দেওয়া উচিত। আমি একটু নতুন পেজ নেই। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হলো এমন একটা ফ্যাক্টর যেটা আসলে আমার এই স্টিফনেসের উপর ডিপেন্ড করে। তো আমি চিন্তা করলাম যে এখানে একটা মেম্বার আছে, এখানে একটা মেম্বার আছে, এখানে একটা জয়েন্ট আছে, এখানে একটা মেম্বার আছে, এখানে একটা মেম্বার আছে, এখানে একটা মেম্বার আছে। প্রত্যেকটা মেম্বারে এটা ফিক্স সাপোর্টের মাধ্যমে যুক্ত আছে। হ্যাঁ, প্রত্যেকটা মেম্বারই আমার ফিক্স সাপোর্টের মাধ্যমে যুক্ত আছে। তো এর স্টিফনেস হলো 3, এর স্টিফনেস হলো 4, 5 আবার 3। তো আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের স্টিফনেসগুলো বের করে ফেলেছি। এর হলো 3, এর হলো 4, এর হলো 5, আর এই মেম্বারটা হলো 3। তো এখন আমাদের স্টিফনেসগুলো আমরা পেয়ে গেছি। এখন আমরা না ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরগুলো বের করবো। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরগুলো এই জিনিসটা যে এই মেম্বারের স্টিফনেস ডিভাইডেড বাই টোটাল স্টিফনেস। ওকে, তো আমি যদি এটা এ বি সি ডি কল্পনা করি, এ ও বি সি ডি, তো আমি যদি একটু কল্পনা করি যে এ ও কে এ ওর স্টিফনেসটা কীরকম হবে, কে এ ওর স্টিফনেসটা হবে 3 ডিভাইড বাই 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 3, তাই না? 3 সামেশন যেহেতু সবগুলোর যোগ, 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 3। এই হলো আমার টোটাল যেই এ ওর স্টিফনেস। আমি যদি কে বিও বের করি, কে বিও মানে কি 4 ডিভাইড বাই সামেশন অফ অল স্টিফনেস, 4 ডিভাইড বাই সামেশন অফ অল স্টিফনেস, 7 7 হচ্ছে 12 আর 12 হচ্ছে 15। ঠিক আছে, তো এটা হলো কে বিওর স্টিফনেস। আবার সেমভাবে আমাদের স্টিফনেস যদি আমি কে সিও বের করি, তাহলে আমার 5 ডিভাইড বাই 15। ঠিক আছে, 15। আবার কে ডিও বের করি, তাইলে আমার কিরকম থাকতেছে, সেটা হলো আমার 3 ডিভাইড বাই 15। তো এরকম প্রত্যেকটার জন্য স্টিফনেস বের করলাম। এখন আমার ওখানে যদি আমি একটা আমার কন্ডিশনের ক্ষেত্রে আসি, আমার হলো যেই কন্ডিশনটা এখন আছে সেইটার মধ্যে আসি। এটা আমার এ দিকে আছে, বি দিকে আছে, সি দিকে আছে। তো আমার এই মেম্বারটার স্টিফনেস আসছে হলো 4, আর এই মেম্বারটার স্টিফনেস আসছে হলো 4.5। ঠিক আছে, 4.5। তো এখন আমাদেরকে বলছে যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা বের করতে। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা কিভাবে পাবো, এটা হলো আমাদের এরকমভাবে আমরা পাবো যে হলো এই যে কে বা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ, আচ্ছা এখানে একটু ভুল করছি আমি, এখানে কে হবে না, এটা হলো ডিএফ অফ বিও হবে। ওকে, প্রত্যেকটাই ডিএফ হবে, ডিএফ ডিএফ ডিস্ট্রিবিউশন ভেক্টর। ওকে, তো এখন ডিএফ অফ এ বি, ডিএফ অফ এ বি কি হবে, 4 ডিভাইড বাই 4 প্লাস 4.5। আলটিমেটলি আমাদের এটা 4 ডিভাইড বাই আমাদের কত আসতেছে, এটা যদি আমি একটু ক্যালকুলেট করি তাহলে আমাদের আসলে এরকমভাবে আসে। এটা হলো 4 ডিভাইড বাই 4 প্লাস 4.5, ক্যালকুলেট করে আসি 0.47। তো এইটাই কিন্তু আসলে এখানে বলা আছে। দেখি আমাদের এই যে 0.4 আর 0.6 এরকম 47 একটা ডিজিট নিচ্ছে, এই কারণে আসলে এরকমভাবে আসছে আর কি। যাই হোক, আমরা যেটা করব সেটা হলো এখানের মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা যেভাবে বের করব, 4 লিখবো সবার আগে, ডিভাইড বাই 4.5 এই পার্টিকুলার ক্ষেত্রে, আবার 4.5 ডিভাইড বাই 8.5। কারণ কি, সামেশন অফ এই যে সেটা সূত্রটা এখানে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ ডিএফ অফ এ বি, এটা হবে হলো আমাদের 4 ডিভাইড বাই 8.5, আর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ ডিএফ অফ বিএ, বিএ কি বিসি, বিসি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বিসি ইকুয়াল টু 4.5 ডিভাইড বাই 8.5। ঠিক আছে, আলটিমেটলি আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আসলে একটা ভ্যালু চলে আসবে, সেই ভ্যালুটা আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হিসেবে লিখে ফেলবো। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি নাই, যে আসলে আমার ফিক্সড এন্ড যেখানে আছে, হ্যাঁ, আমার যদি কোনো একটা সাপোর্ট ফিক্সড এন্ড হয়,
সেই সাপোর্টটা না আমাদের এখানে একটা হিঞ্জ হয়, হ্যাঁ হিঞ্জ হয়, এখানে কোনো একটা লোড থাকে, লোড থাকুক না থাকুক, আমাদের কোনো একটা সাপোর্ট যদি এই পাশে ফিক্স থাকে, আসলে ফিক্স সাপোর্টের একদম এখান থেকেই আসলে ডিফ্লেকশনটা শুরু হওয়াটা খুবই টাফ, কখনোই শুরু হয় না। এটা আসলে ডিফ্লেকশনটা শুরু হয় কিছুটা দূরে গিয়ে, এই যে এইটুকু জায়গায় প্লেন থাকবে, এরপরে তার মধ্যে ডিফ্লেকশন আসা শুরু হবে, ডিফ্লেকশন এসে তার মধ্যে আমার এই যেখানে গিয়ে শেষ হবে। এটাকে বলা হলো আমাদের ইলাস্টিক কার্ভ। ইলাস্টিক কার্ভ যখন আমরা আলোচনা করব তখন আসলে এই বিষয়গুলো চলে আসবে। আমি যদি একটা জিনিস দেখাই, এখানে একটা হিঞ্জ, এখানে একটা হিঞ্জ, তো এই হিঞ্জের যদি ইলাস্টিক কার্ভ আমি বের করি, হিঞ্জে কিন্তু যে পয়েন্ট থেকে ইলাস্টিক কার্ভ শুরু, মানে মানে যে পয়েন্ট থেকে হিঞ্জ শুরু, সেই পয়েন্ট থেকে আমার ইলাস্টিক কার্ভের লেন্থটা শুরু হইতে পারবে আর কি। আমি যদি দুই পয়েন্টেই ফিক্সড ধরি, যে এটা একটা ফিক্সড, এটা একটা ফিক্সড, তাহলে আসলে আমরা এই পয়েন্ট থেকে শুরু করতে পারবো না, ইলাস্টিক কার্ভটা একটু দূরে গিয়ে শুরু করতে হবে, তারপরে এদিকে নিচে নামবো, তারপরে এই যে এখানে আমরা গিয়ে ডিরেক্টলি এখানে মিলাই দিতে পারবো না, কারণ এখানে আমাদের একটা ফিক্সড আছে, ফিক্সডের মধ্যে থেকে আমাদের কিছুটা দূরে গিয়ে মিলাই দিতে হবে। এটা হলো এই পয়েন্টের থেকে কিছুটা দূরে গিয়ে এই আলটিমেটলি এরকমভাবে ডিফ্লেক্টেড হবে। এই যে এই কার্ভটা বলা হয় ইলাস্টিক কার্ভ, ইলাস্টিক কার্ভ, ইলাস্টিক কার্ভ। ঠিক আছে, এই ইলাস্টিক কার্ভটা আমরা শিয়ার ফোর্সের মেন্ডিংয়ের ডায়াগ্রামটা বের করার পরে বের করা হয়। তো এটা নিয়ে আমাদের আসলে বের করতে, এই কোশ্চেনে বের করতে বলে নাই, ইলাস্টিক কার্ভটা আমরা পরে একটা ভিডিওতে যদি করি তাহলে দেখবো আর কি। যাই হোক, আমরা এখন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে ছিলাম। এই আচ্ছা, আরেকটা জিনিস, যে এই যে ইলাস্টিক কার্ভটা যে জিরো আছে, বা এই যে এই ফিক্সড এন্ডের ওইখানে থেকে এই যে সাথে সাথে যে শুরু হলো না, এই কারণে আসলে না এই যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা না এর হয় হলো জিরো বা ইনফিনিটি। আমি ওটাকে আসলে কোনো ক্যালকুলেট করবো না, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা আমরা ফিক্সড এন্ডের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর জিরো, মাথায় রাখি, লিখে দিই ফিক্সড এন্ড এর ডিএফ অলওয়েজ জিরো, অর আমরা এখানে ড্যাশ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, ওকে, অনেক সময় ড্যাশ দিয়ে প্রকাশ করা হয়, অনেক সময় আমরা জিরো দিয়ে প্রকাশ করি। তো আমরা একটু আসি, এই যে এ পয়েন্টটাতে আমাদের কি ছিল, এ পয়েন্টটা একটা ফিক্স সাপোর্ট ছিল না, যদি আমি একটু দেখি, এই পয়েন্টটাতে আমার ফিক্স সাপোর্ট ছিল। তো এই ফিক্স সাপোর্ট থাকার কারণে আমাদের এখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা জিরো, বা টেন্স টু জিরো আর কি, এখানে বাই লিখে দিছে টেন্স টু জিরো, তাহলে আমরা একটা লাইন টেনে দিলাম, অথবা জিরো লাগলেও কোনো অসুবিধা ছিল না আমাদের এখানে। এরপরে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বিএ, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বিএ এটা কিভাবে বের করব, এই যে আমাদের টোটাল কত ছিল, একটু মিশাই দিই, এটা মিশাই দিই, একটু মিশাই দিই, হ্যাঁ। তো এখন আমরা একটু ক্লিয়ার হই যে এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এই বিএ মেম্বারের জন্য 4, আর সামেশন অফ অল মেম্বার তাহলে কত, 4 প্লাস 4.5, আলটিমেটলি এটা ক্যালকুলেট করলে আসলে 0.47, তো এটা আসলে 0.4 হিসেবে কাউন্ট করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা 0.4 হিসেবে দিয়ে দিই 0.4। নর্মালি আমরা 2 ডিজিট পর্যন্ত করি, এখানে 1 ডিজিট পর্যন্ত করছে আর কি। আবার সেমভাবে 4.5 ডিভাইড বাই একবারে টোটাল লিখে দিই 8.5, আলটিমেটলি এটা আসে হলো আমাদের 4.5 ভাগ 8.5, আলটিমেটলি আসলে 0.52। তো এখানে আসলে আমাদের 0.52 দিয়ে ক্যালকুলেট করা উচিত, অথবা আমি এটাকে ভাইয়ের ক্যালকুলেশন অনুযায়ী আমি যদি হিসাব মিলানোর জন্য 0.6 দিচ্ছি, কিন্তু আমরা যখন ক্যালকুলেট করবো পরীক্ষার খাতায় তখন কিন্তু এখানে আসলে 0.52 দিব। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে ভাই এখানে আসলে যে বিষয়টা করছে, এই যে 3 আর 4 এগুলো কনসিডারেশনে নেয় নেই, এই জন্য আসলে ভাইয়ের ক্যালকুলেশন থেকে আমাদের একটু ক্যালকুলেশন মিলবে না। হ্যাঁ, তো আমরা একটু এই বিষয়গুলো মাথায় রেখেই ক্যালকুলেট করবো। আচ্ছা, এই ম্যাথটা আমি একদম আমার হিসেবে করে দিই, তাহলে এখানে আসলে আমি 2টা ডিজিট পর্যন্ত নিয়ে নিই, 0.47 এটা নিয়ে নিই, তারপরে একটা নিয়ে হলো 0.52, এখানে এরকমভাবে 0.47 আর 0.52। এরপরে আমাদের এখানে একটা মেম্বার আছে, রাইট? তো এখানে আসলে আমাদের জিরো বসেছিলাম, কারণ এখানে আসলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ছিল জিরো, কারণ ওই এখানে ফিক্স সাপোর্ট ছিল। কিন্তু এই যে আমার সিতে একটা হিঞ্জ সাপোর্ট আছে, হিঞ্জে একটা মেম্বারই শুধু আছে। তো একটা মেম্বার যদি আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে চাই, তাহলে একটা মেম্বারের জন্য 4.5 ডিভাইড বাই 4.5, আলটিমেটলি এটা 1 আসে। সেই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা আলটিমেটলি 1 আমরা লিখে ফেলবো, এখানে আসলে এইটা লিখে ফেলবো 1। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি। আমি একটু এই যে ক্যালকুলেশনগুলো আছে এগুলো একটু মিশাই দিই, কারণ এগুলা যদি থাকে তাহলে আমরা যখন এই ম্যাথটা আমি যেটা বোঝাচ্ছি সেটা যখন
তুলতে যাবো তখন একটু প্যারা হবে। একটু মিশাই দিই আমি, তাহলে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী এই ম্যাথটা সলভ করতে পারলে খুবই ভালো হবে আর কি, বা এরকমই হওয়া উচিত আমাদের ক্যালকুলেশন অনুযায়ী, কারণ আমাদের বেসিকটাই মেইন ছিল। বেসিক অনুযায়ী আমরা কাজ করে যাব, বাকি ক্যালকুলেশনগুলো বেসিক অনুযায়ী করে যাব। তো এই ছিল আমাদের ক্যালকুলেশনটা। তো এখন আমরা একটা আসি, আমাদের ফিক্সড মোমেন্টগুলো বসাইতে হবে এখানে। এখন এরপরে যেটা আছে সেটা হলো ফার্স্ট সাইকেল, আমরা ট্রায়াল 1-এ আসি। হ্যাঁ, ট্রায়াল 1-এ আমরা এখানে ফিক্সড মোমেন্ট বসাবো, ঠিক আছে? ফিক্সড মোমেন্টটা বেশি, তো এই যে কোন মেম্বারের জন্য, এবি মেম্বারের জন্য ফিক্সড মোমেন্ট কত দেখতে আমরা একটু দেখে আসি। যে এবি মেম্বারের জন্য ফিক্সড মোমেন্ট 36 কিউব ফিট, ঠিক আছে? তো এখানে মধ্যে আমি বসাই দিলাম, একটু এটা জুম আউট করে দিই তাহলে ভালো বোঝা যাবে। হ্যাঁ, তো আমরা এখন এবি মেম্বারের জন্য ফিক্সড মোমেন্টটা বসাই দিলাম 36। এরপরে আমরা বিএ মেম্বারের জন্য, এখন এই যে এবি আর বিএ, বিএটা কিন্তু এই যে এফ বিএ ইকুয়াল টু -36 হবে, তাই না? মাথায় আছে কিনা, কারণ আমরা একটু ডিরেকশনটা যেহেতু উল্টা দিকে ধরে নিয়েছিলাম, ক্লকওয়াইজ ধরে নিয়েছিলাম, এক্ষেত্রে আসলে -36 ধরে নিতে হবে। এরপরে আমরা যদি কোন মেম্বারের ক্ষেত্রে, বিসি মেম্বারের ক্ষেত্রে আসি, বিসি মেম্বারের ক্ষেত্রে আমাদের সেটা হলো 12 কিউব ফিট। তো এখানে আলটিমেটলি 12 কিউব ফিট। আর এরপরে আমরা সিবি মেম্বারের ক্ষেত্রে আসলে সেটা হবে -12 কিউব ফিট, কারণ আমরা ওই যেই আমাদের সাইন কনভেনশন অনুযায়ী সেটা -12 হয়। তো এরপরে যে বিষয়টা করতে হবে সেটা হলো আমাদের ব্যালেন্স মোমেন্ট করতে হবে। আমি আসলে আমরা যেই ইন্ট্রোডাকশনে যে ভিডিওটা ছিল আমরা তো ভুলছিলাম, শুরুতেই ফিক্সড একটা মোমেন্ট ধরে নিব, সেইটা আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অনুযায়ী ভাগ করে করে সামনে আগাবো। তো আমরা যেহেতু এখানের মধ্যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা আসছে, এখন এখানে দেখাই আমাদের এই দুটা মোমেন্টের মধ্যে, এই যে এখানের মধ্যে আমি যদি এটাকে ব্যালেন্স করতে চাই, মোমেন্টটাকে যদি ব্যালেন্স করতে চাই, এখানে +36 পরিমাণ মোমেন্ট আছে, আমি যদি এখানে ব্যালেন্স করতে চাই তাহলে কি পরিমাণ মোমেন্ট লাগবে? আমার অবশ্যই -36 পরিমাণ মোমেন্ট লাগবে, রাইট? এই -36 পরিমাণ মোমেন্ট দিলে আসলে আমার সেই স্ট্রাকচারটা ব্যালেন্স হয়ে যাবে, তাই না? তো আমি এখানে আসলে -36 বসাই দিব, কি -36 বসে দিব না, এখানে -36 আমি বসাইতে পারবো না। কেন বসাইতে পারবো না? কারণ আমি যদি ডিরেক্ট মোমেন্টটা বসাই দিই তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর তো আমাদের কোনো কাজ হলো না। তো আমরা যেটা করব, এই যে আমাদের এই মোমেন্টটার মধ্যে যে মোমেন্টটা থাকবে সেটা 36, এর সাথে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটাকে গুণ দিব। ওকে, তাহলে এই 36 মোমেন্টটাকে ব্যালেন্স করার জন্য আমাদের কোন মোমেন্টটা লাগতো? -36 মোমেন্ট। তাহলে আমি একটু লিখে ফেলি এখানে -36, এরপরে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটাকে গুণ দিব। এখানে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত? 0। তো আলটিমেটলি 36 × 0 মানে কত? 0ই তো, তাই না? এখানের মধ্যে আমি একটু এখানে লিখে ফেলি সাইডে, -36 × 0। তাহলে আমার ব্যালেন্স মোমেন্টটা কত? 0। কারণ কি, আমার এইখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা 0। ওকে, তাহলে আমি বলে দিই যে আমাদের এখানে যে মোমেন্টটা আসবে সেই মোমেন্টটার সাথে আমরা মাইনাস করব, মানে -1 দিয়ে গুণ দিব। কারণ কি, এই মোমেন্টটাকে কাউন্টার করার জন্য আমার তো একটা, এটাকে যেহেতু একটা ক্লকওয়াইজ মোমেন্ট আছে, এই ক্লকওয়াইজ মোমেন্টটাকে জেনারেট করার জন্য একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট রাখবে। সেই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটাকে পাবো হলো -1 দিয়ে গুণ করে। সেই মোমেন্টটাকে আমরা ওই যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ দিয়ে আমরা আলটিমেট রেজাল্টটা বের করব। এখন আমরা পরের ম্যাথটাতে আসি, পরের অংশটাতে আসি, তাইলে একটু বিষয়টা ক্লিয়ার হবে। তো আমরা এখন আসছি কোথায়? এই যে 36 আর 12তে। এখন আমরা যেটা করব যে এই যে এখানের মধ্যে আমাদের এই যে এই বি জয়েন্টে টোটাল মোমেন্ট কত? একটা হলো -36, একটা হলো +12। আলটিমেটলি আমরা যেটা করব সেইটা হলো এই -36 আর +12 এই দুটোকে যোগ করব, মানে সামেশন করব আর কি। প্লাস মানে আমাদের সাইন কনভেনশন সহ -36 + 12 ইকুয়াল টু কত আসে? -24। ওকে, তাহলে আমি একটু এখানের মধ্যে লিখে ফেলি -36, একটু আমার এটা করা উচিত। আচ্ছা, এখন আমি একটু লিখে ফেললে ভালো হবে। আমি একটু জুম ইন করি, এখানে একটু ছোট করে লিখে দিই -36 +12। ড্র বোর্ডটা একটু ঝামেলা করতেছে। +12 ইকুয়াল টু আমার আসে কত? -24। এখানেও কিন্তু -24ই আসে, তাই না? এই যে দুইটা যোগ করলে -24 আসে, -24। আচ্ছা, এখন এই -24কে কাউন্টার করার জন্য আমাকে একটা +24 পরিমাণ মোমেন্ট আমার আনতে হবে না? তো এই জন্য আসলে আমি যেটা করব, এই যে
-24কে -1 দিয়ে গুণ দিয়ে দেবো, কারণ আমাকে এই মোমেন্টটাকে কাউন্টার করতে হবে। সেই কাউন্টার করার মোমেন্টটা কত কীভাবে পাবো, সেটা হলো আমরা এই -24 মোমেন্টটাকে কাউন্টার করার জন্য -1 দিয়ে গুণ দিলাম। আচ্ছা, আবার রবটটা গেছে। হ্যাঁ, রবটটা আজকে খুবই ঝামেলা করতেছে। তো -24কে কাউন্টার করার জন্য আমি আমাদের পাইলাম হলো +24। -24কে কাউন্টার করার জন্য আমরা -1 দিয়ে গুণ দিয়ে সেটা পাইলাম হলো +24। হ্যাঁ, +24। এখন এই যে +24 মোমেন্টটা পাইলাম, এখন এই মোমেন্টে আসলে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হবে। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা কত? 0.47 এই পার্টিকুলার মেম্বারের জন্য, তাই না? তাহলে আমি যদি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অনুযায়ী মোমেন্টটা লিখে দেই বা ব্যালেন্স মোমেন্ট এটাকে বলবো, এই যে আমি লিখে ফেলবো এরকমভাবে যে আমার 24 ইন্টু ডিএফ। ডিএফটা কত? সেই ডিএফটা হলো আমার 0.47, ঠিক আছে? এই যেখানের মধ্যে 0.47। তো আলটিমেটলি সেটা কত? 24 ইন্টু 0.47, সেই মোমেন্টটা হলো 11.28। এই মোমেন্টে আসলে আমি লিখে ফেলবো এখানে। ওকে, তাহলে এত বেশি ক্যালকুলেশন আমরা এখানে লিখবো না, আমরা মাথায় মাথায় হিসাব করে নিব বা মানে ক্যালকুলেটর হিসাব করে নিব যে আমাদের এই যে এই মোমেন্টটা -36 আর এই যে +12 এই দুইটার সামেশন করার পরে সেই সামেশনটাকে, এই যে সামেশন করছি, সেই সামেশনটাকে আমরা -1 দিয়ে গুণ দিছি, কারণ আমাদের কাউন্টার করতে হবে। কাউন্টার করার পরে সেই কাউন্টার্ড মোমেন্টটাকে, এই যে এই 24টা কাউন্টার্ড মোমেন্ট, সেই কাউন্টার্ড মোমেন্টটাকে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ দিয়ে সেই যে আলটিমেট মোমেন্টটা সেইটা আমরা এখানে লিখে ফেলবো 11.28। ওকে, তাহলে আশা করি বুঝাইতে পারছি। এরপরে আমরা পরেরটাতে করি, তাহলে একবার ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে আমাদের সামেশন মোমেন্ট কত? সামেশন মোমেন্ট হলো আমার -24। -24কে আমি -1 দিয়ে গুণ দিব, তাহলে কত আসতেছে? 24। এই 24কে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ দিব, কত? সেটা 0.52, ঠিক আছে? তো 0.52 দিয়ে আমি যদি গুণ দিই তাহলে সেটা আসলে 12.48। 12.48। তো আসলে আমরা না এত কিছু পরীক্ষা খাতায় দেখাবো না, পরীক্ষা খাতায় না দেখায় আমরা একদম ডিরেক্টলি এটা হলো মানে খাতার মধ্যে করে ফেলবো। তো এখানে মধ্যে একটা জিনিস আমার মিসিং হয়ে গেছে, এটা আসলে এরকম হবে 12 হবে -12। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে আসি, পরেরটার ক্ষেত্রে আমার একটু ভালো বুঝতে সুবিধা হবে। তাহলে এইখানে আমাদের এই মোমেন্টটাকে মানে কাউন্টার করার জন্য আমি যদি সি মোমেন্টটাতে আসি, যে সি পয়েন্টে আসি, সি পয়েন্টটাকে কাউন্টার করার জন্য আমাদের কি পরিমাণ মোমেন্ট লাগবে? এটা তো সামেশন মোমেন্ট হলো -12, এর সাথে -1 দিয়ে গুণ দিলে আমাদের আসে হলো +12। +12কে যদি আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1, তাই না? এই যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1, এই যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমাদের এই যে আমাদের এই যে সিবি মেম্বারের জন্য 1। তো আলটিমেটলি আমাদের সেই মোমেন্টটা 12 চলে আসে। তো এই আমরা পরীক্ষার খাতায় এত কিছু দেখাবো না, আমরা একদম ডিরেক্ট যেই ব্যালেন্স মোমেন্টটা সেটা বের করব। তো এখন আমি একটু ডিরেক্ট ব্যালেন্স মোমেন্টটা বের করে ফেলি, তাহলে আমাদের ভালো হবে আর কি। এখন এত কিছু আমরা দেখাবো না আর কি পরীক্ষার খাতায়, আমরা জাস্ট সোজাসুজি ব্যালেন্স মোমেন্টটা দেখাবো। তো এই যেখানের মধ্যে আমাদের জাস্ট এই ভ্যালুটা এখানে চলে আসছে। তো আমি আগের ভ্যালুগুলো মিশাই দিয়ে আমাদের যেই ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো আমরা লিখে ফেলি। হ্যাঁ, তা আমাদের যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো আমরা লিখে ফেলি। সেটা হলো কত? সেই ভ্যালুটা হলো আমাদের 36। সেই ভ্যালুটা হলো কত? 24 ইন্টু 0.47, সেটা ভ্যালু পয়েন্ট হলো 47, সেটা হলো আমাদের 11.28। আমরা এই ভ্যালুটা আলটিমেটলি লিখবো আর কি ব্যালেন্সের মধ্যে। আবার আমরা যদি এই যে পরেরটার মধ্যে আসি, যে 24 ইন্টু 0.52, সেটা ভ্যালুটা আসে 12.48, ঠিক আছে? আর এক্ষেত্রে তো +12, সেটা আমরা দেখেই ফেলাম। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হলো ক্যারি ওভার ফ্যাক্টর। ক্যারি ওভার ফ্যাক্টর আমি যদি আগের ইন্ট্রোডাকশনের ভিডিওটাতে বলছিলাম, ক্যারি ওভার ফ্যাক্টর হলো আমাদের যেই মোমেন্টটা আমার বামে থাকবে সেই মোমেন্টটাকে যদি আমি ডানে নিয়ে যেতে চাই, তাহলে আসলে সেটার অর্ধেক মোমেন্ট নিয়ে যেতে পারবো। ওকে, ক্যারি ওভার ফ্যাক্টর হলো এমন একটা ফ্যাক্টর, যদি কোনো একটা মোমেন্ট আমি বাম থেকে ডানে নিয়ে যেতে চাই, তাহলে আমার বামের মোমেন্টটার অর্ধেক অংশ আমার ডানে কাজ করবে,
আবার এটা মানে আমার ভাইস ভার্সা, ডানের অংশটা বাকি মানে অর্ধেক অংশটা আমার বামে কাজ করবে। তো আমি যদি ক্যারি ওভার ফ্যাক্টরটা এখানে দেখাই, তাহলে এরকমভাবে দেখাইতে হবে আমাকে। এটা মিশাই দিই যেহেতু ঠিক আছে। তো এটা কিন্তু মোটামুটি আমাদের অনুযায়ী, হ্যাঁ, আমাদের ক্যালকুলেশন অনুযায়ী এটা। তো এরপর আমাদের যে বিষয়টা ক্যালকুলেট করতে হবে সেটা হলো এই যে এখানে ক্যারি ওভার মোমেন্টটা, এই যে এখানে কিন্তু সেকেন্ড ট্রায়াল আছে, সেকেন্ড ট্রায়াল আমরা কিন্তু সেকেন্ড ট্রায়ালে চলে আসছি, ফার্স্ট ট্রায়াল শেষ, হ্যাঁ, সেকেন্ড ট্রায়ালে চলে আসছি। এই যে সিও এম হবে, এটা ক্যারি ওভার মোমেন্ট হবে, ক্যারি ওভার ফ্যাক্টর, এটার ক্যারি ওভার মোমেন্টটা কত, এই যে আমাদের এখানে একটা তীর চিহ্ন দিয়ে বোঝানো আছে যে এইটার অর্ধেক এই পাশে, এটার অর্ধেক এ পাশে, এটার অর্ধেক এ পাশে, মানে আমাদের এই যে এখানে এই যে ক্যারি ওভার মোমেন্টটা, এই যে ক্যারি ওভার মোমেন্টটা আমার কত হবে, এই 11.28 এর অর্ধেক হবে। আমি যদি আবার বলি, সেকেন্ড ট্রায়ালে আমার ফার্স্টের এ বি এর ক্যারি ওভার মোমেন্টটা হবে আমার এই ফার্স্ট ট্রায়ালের ব্যালেন্স মোমেন্টের অর্ধেক। ওকে, তাহলে আমি একটু লিখে ফেলি এখানে 11.28কে 11.28কে আমি যদি পয়েন্ট মানে অর্ধেক নিই, তাহলে এটা হলো 5.64, 5.64। আর এই যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা এটা কত, এটা তো জিরো, তাহলে আলটিমেটলি এপাশে নিয়ে আসলে আমি এটা জিরো জিরো লিখতে পারি, অথবা আমি ড্যাশ দিয়ে দিতে পারি। তো আমরা ড্যাশ দিয়ে দেখাই এখানে, নর্মালি আমরা ড্যাশ দিয়ে দেখাবো। এরপরে আমাদের আরেকটা আছে, সেটা হলো এই যে 12 মোমেন্টটা আসবে কোথায়, 6-এ, মানে অর্ধেক 12 মোমেন্টটা অর্ধেক আসবে 6, আর এই যে 12.48, 12.48 এর অর্ধেক কত, আমাদের 6.24, 6.24 আসবে এ পাশে। এখন আমাকে আবার ক্যালকুলেশনটা আবার রিপিট করতে হবে। একটু আগে সাইকেল 1 এর যেসব ক্যালকুলেশন করছিলাম সেটা আমাদের এখন এই যে এই ভ্যালুগুলোতে রিপিট করতে হবে। তাহলে আমি একটু দেখাই যে আমাদের এই যে -5.64 এটাকে কাউন্টার করার জন্য আমাদের 5.64 এটাকে কাউন্টার করার জন্য আমাদের -5.64 লাগবে না, ইন্টু -1, তাহলে সেটা ভ্যালুটা কত হবে, আমি একটু একবারে লিখে ফেলি, -5.64। কিন্তু এখানে আমাকে পরে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হবে। এখানে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত, 0। তো যখন আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0 দিয়ে গুণ দিব, আলটিমেটলি কিন্তু আগের মতো একটা আমাদের ড্যাশড একটা ভ্যালু চলে আসবে, এরকম একটা ভ্যালু চলে আসবে, কারণ এখানের মধ্যে আলটিমেট কোনো ভ্যালু পাচ্ছি না আমরা। তাহলে পরেরটার মধ্যে আসি, যে এই দুটোর সামেশন কত, এখানে একটা 0, 0 আর 6 সামেশন হলো 6, 6। 6কে আমি যদি মিটিগেট করতে চাই, বা 6কে আমি যদি এলিমিনেট করতে চাই, তাহলে 6কে আমি -1 দিয়ে গুণ দিব, তাহলে আসবে কত, -6। এই -6কে আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ দিব, তাহলে আমি যদি লেখাই দিই এখানে একদম ডিরেক্টলি, -6 ইন্টু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত আমার 0.47, কোথায় পেলাম, এই যে এখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0.47 পেলাম, 47। তো এইটা যদি আমি গুণ করি, তাহলে মাইনাস সহ কিন্তু গুণ করতে হবে, হ্যাঁ, মাথা রাখলে হবে, -0.6 ইন্টু 0.47, তাহলে সেটা ভ্যালু আসে মাইনাস -2.82, এক্ষেত্রেও সেম, -6 ইন্টু 0.52, তাহলে -0.3212 আসে, 3.12, সামনে একটা মাইনাস দিতে হবে, কিন্তু এখানে ভুল করলে চলবে না, 3.12, ঠিক আছে। তো আবার সেমভাবে এক্ষেত্রে আমাদের এটার সামেশন কত, 6.24, সামেশন 6.24কে আমি যদি -1 দিয়ে গুণ দিই, তাহলে সেটা -6.24, আর -6.24কে আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1 দিয়ে গুণ দিলে সেটা আসে আলটিমেটলি -6.24। তো আলটিমেটলি এই যে এত সব কিছু ক্যালকুলেশন আমরা না রেখে আমরা এখানে একদম ডিরেক্টলি -6.24 আমরা বলে দিই, ঠিক আছে। তো এরপরে আমরা দ্বিতীয় সাইকেলটা শেষ করলাম, হ্যাঁ, এই যে দ্বিতীয় সাইকেলটা শেষ করলাম, এরপর আমরা থার্ড সাইকেল করব। পরীক্ষার হলে আমরা থার্ড সাইকেল পর্যন্ত করব, কোথাও কোথাও আমাদের মোর প্রিসাইসলি করার জন্য 5th সাইকেল পর্যন্ত করা লাগতে পারে। তো যাই হোক, আবার আমরা ক্যারি ওভার দিব, যে 2.82 এর ক্যারি ওভার কত, 2.82 এর ক্যারি ওভার 0.5 ইনক্লুডিং দ্যাট সাইন, আমাদের সাইন সহ রাখতে হবে 1.41, ঠিক আছে, 1.41। তো ক্যারি ওভার দিলাম, এরপরে এখানে এইটার ক্যারি ওভার কত, এইটার ক্যারি ওভার 0, পাশে 0ই দিলাম। এরপরে আমাদের এই যে 6.24 এর ক্যারি ওভার কত, 6.24 এর ক্যারি ওভার মাইনাস 6.24 ইন্টু হাফ, দ্যাট মিনস 3.12, ক্যারি ওভার দিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, এই যে -3.12 এর ক্যারি ওভার কত, -3.12 এর ক্যারি ওভার, এটা হলো আমাদের -1.56, এই যে এটা দিলাম না, এবার আমাকে আবার ক্যালকুলেশনটা রিপিট করতে হবে।
এই যে এখানে আমরা ডিরেক্টলি ড্যাশ বসে দিতে পারি, কারণ এখানে আমাদের ডিস্ট্রিবিউশন ভেক্টর 0 যেহেতু আলটিমেটলি গুণ করলে 0ই আসবে। ওকে, তো এখানের মধ্যে এই যে এখানে আমি একটা ভুল করে ফেলছি, এখানে আসলে আমাদের -6.24 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমি মাইনাসটা দিইনি। এই মাইনাসটা না দেওয়ার কারণে কিন্তু আমি যখন আমি ফার্স্ট সিটি দিছিলাম, আমি প্রথমবার এই যে ক্যালকুলেশনটা, এত বড় একটা ক্যালকুলেশন রিপিট করে পুরাটা কাটে দিতে হয়েছে, অনলি বিকজ অফ ওয়ান মাইনাস সাইন। ঠিক আছে, তাহলে আবার এখন আমি যদি একটু ক্যালকুলেট করি, তাহলে -3.12 এর সামেশন -3.12, এটাকে যদি আমি -1 দিয়ে গুণ দিই তাহলে +3.12। এখন +3.12 এটা ব্যালেন্স করার জন্য আমাকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হবে। সেটা হলো আমি একটু দেখাই এরকমভাবে, 3.12 ইন্টু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত, 0.47। তাহলে আমি আলটিমেটলি কত পাচ্ছি, 0.47। তাহলে আলটিমেটলি পাচ্ছিল 1.466। ঠিক আছে, 466। ঠিক আছে, আবার আমি যদি 0.5 দিয়ে গুণ দিই 1.32 কে, তাহলে আমি পাবো যে হলো 1.62। আমরা কিন্তু আলটিমেটলি এই অ্যান্সারটুকু লিখবো। হ্যাঁ, আমাদের এই অ্যান্সারটুকু লিখলেই হবে, অত কিছু ক্যালকুলেশন না দেখাইলেও এই অ্যান্সারটুকু লিখলে হবে। এইটা অ্যান্সার, এইটা অ্যান্সার, এই অ্যান্সার, এই অ্যান্সার। আমরা একবার শিখে যাওয়ার পরে আমরা আসলে শুধু ক্যালকুলেশনটা লিখে দিলেই হবে। এই যে এইটুকু আমি যেগুলো হলুদ অংশ দিচ্ছি, সেই অংশটুকু জাস্ট দেখাইলেই পরীক্ষার হলে হয়ে যাবে, আমাদের আর এক্সট্রা হ্যাসেল নিতে হবে না। তো এখানে আমি আসলে হলুদ অংশগুলোতে আমি একটু হাইলাইট করে দিচ্ছি, কারণ এগুলো অংশ পরীক্ষা আমাদের লিখতে হবে। আর এখানে আমাদের আলটিমেটলি আমাদের আগে যেরকমভাবে সোজাসুজি মানে প্লাস সাইন দিয়ে, বা এইটার সামেশন কত ছিল -1.56, সামেশনটাকে -1 দিয়ে গুণ দিছি, দ্যাট মিনস +1.56, সেটাকে আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1 দিয়ে গুণ দিছি, দ্যাট মিনস 1.56 চলে আসছে। ঠিক আছে, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে প্রত্যেকটা জিনিস যেগুলো আছে, সরি, প্রত্যেকটা জিনিস যেগুলো আছে সেগুলো আমরা সামেশন করব। প্রত্যেকটা মোমেন্ট যেগুলো আমি হলুদ দাগ দিলাম আর কি, হ্যাঁ, যেখানে যেখানে আমি হলুদ হলুদ দাগ দিছি, সেই হলুদ হাইলাইট করা অংশগুলোকে আমরা যোগ করব বা সামেশন করব। ঠিক আছে, ইনক্লুডিং সাইন। তাহলে আমি সবার আগে সামেশন বের করি। আমাদের এই যে -36, মানে সরি 36, এই যে এবি অংশের জন্য 36 প্লাস 5.64 মাইনাস 1.41, তাহলে এটা আসে হলো 40.23। ওকে, আচ্ছা, আজকে সবসময় ঝামেলা হচ্ছে আমার এখানের মধ্যে কত হচ্ছে, এই যে এইটা হলো -40.23। আমি একটু আমার গ্রাফিক্স ট্যাবলেটটা সমস্যা করতেছে, -40.23। ওকে, তো এরপরে আমাদের এই যে আমি যদি বিএ মেম্বারটার ক্ষেত্রে যোগ করি, তো বিএ মেম্বারটার ক্ষেত্রে আমার যে বিষয়টা আসতেছে সেটা হলো আমার যে -36 প্লাস 11.28, হ্যাঁ, -36 প্লাস 11.28 প্লাস 0, আমরা এই যে এইটুকুগুলাকে, এই যে সব, এই যে 36, 11.28, 0, -2.82, আর হলো এই 1.46, আর হলো এইটা ইনক্লুডিং সাইন আমরা সামেশন করব, -36 প্লাস 11.28 প্লাস 0 -2.82 প্লাস 0 প্লাস 1.466, সেটা আমাদের আসতেছে -26.74। হ্যাঁ, সেটা আমাদের আসতেছে -26.74। আমি যদি একটু এখানে লিখে ফেলি, -26.64 নাকি 26.07 আসতেছে, তো আমি -26ই লিখি, অসুবিধা নাই। আমাদের একটা মোটামুটি একটা রাউন্ড ফিগার রাখবো আর কি আমরা। এরপরে আমরা যেটা করব সেটা হলো এই যে এবার আমরা বিসি ভ্যালুগুলো যোগ করব। বিসি ভ্যালু কোনটা কোনটা, যে 12, 12.48, 6, 3.12, -3.12 প্লাস 1.62, এগুলোকে আমরা যোগ করব। 12 যোগ 12.48, 12.48। তো এরপরে আমরা যেটা করব 6 মাইনাস 3.12 -3.12 প্লাস 1.62, এটা দিলে আসলে আমার মোটামুটি আমার 25 পয়েন্ট প্লাস 6। আচ্ছা, এখানে আমার একটা ইয়ে আছে,
প্লাস 6 মাইনাস 3.12 মাইনাস 3.12। হ্যাঁ, আমাদের সামেশনটা করলে এটা মোটামুটি 26-এর কাছাকাছি একটা ভ্যালু চলে আসবে। তো আমরা যখন দেখবো যে এখানে একটা প্লাস 26 আসছে, এই যে বাম পাশে আসছে মাইনাস 26, ডান পাশে আসছে প্লাস 26, তো তখন আমরা বুঝে যাবো যে আমাদের অঙ্কটা ঠিক আছে। আর এই যে আলটিমেটলি আমাদের এখানে এই ভ্যালুটা আসবে 0, কারণ এই যে প্লাস মাইনাস করেই আসছে। তো আলটিমেটলি আমাদের এটা 26-এর কাছাকাছি চলে আসছে, 25 পয়েন্ট সামথিং আসছে। তো অসুবিধা নেই, এটা আমার 26-এ বলতে পারবো। তো আহ, এই ছিল আমাদের মোটামুটি অঙ্কটা। আমরা এই যে এই মোমেন্টটা, আমরা টোটাল মোমেন্টটা আমরা বের করবো। হ্যাঁ, টোটাল মোমেন্টটা পর্যন্ত বের করার পরে আমাদেরকে শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে হবে। তো ওইটাতে আমরা পরে আসবো। আলটিমেটলি যখন আমরা ক্যালকুলেট করব শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা বের করার আগ পর্যন্ত এইটা হলো একটা স্টেপ। এরপরে আমরা জাস্ট আগে এই সব মোমেন্ট বসায় আমরা ওই পার্টিকুলার স্ট্রাকচারের জন্য শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করবো। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকে এই পর্যন্তই থাক, এরপরে আমরা আরেকটা ভিডিওতে শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা সলভ করে দেখাবো। প্রতিটা স্ট্রাকচারের জন্য আমাদের মেইন পার্ট এইটুকু পার্ট জানা থাকলেই শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা সব ক্ষেত্রে সেম। তো ওই ক্ষেত্রে অনেক প্রবলেম হওয়ার কথা না। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। Damn.